অভিনয় জগতে নাটক, সিনেমা এবং সিরিয়াল প্রায় ২.৫ বছর থেকে ৩ দশক তো হবেই চুটিয়ে এবং ধারাবাহিকভাবে সাফল্যের সাথে অভিনয় করছেন আমাদের বাংলার টলি জগতের জনপ্রিয় মুখ চৈতি ঘোষাল। কিন্তু এই যে অভয়াকাণ্ড যেটা ঘটলো, এই প্রথম দেখলাম আপনি যে রাজপথে নেমেছেন, এই যে ভাবাবেগ, এই যে টাচ করে যাও, এটা আপনাকে কখন ভাবিয়েছে, আপনাকে রাস্তায় নামিয়ে আনলো, এটা কিভাবে এটা হলো? ঘরটা যখন রাস্তা হয়ে যায় তখন কোনো আগল তো থাকে না। সুরক্ষার যে দেওয়ালগুলো ঘরের মধ্যে থাকে সেগুলো ভেঙে যায়। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইড বাংলা। আমরা এই মুহূর্তে আছি ক্যাফে বাই দ্য লেন, একটা ক্যাফে সুন্দর সাজানো। এখানে আমি এমন একজনের কাছে এসেছি, মানে ক্রিকেটের ভাষায় যদি আমরা বলি যে 3টে ফরম্যাট আছে, টেস্ট, ওয়ানডে এবং T20। অভিনয় জগতে নাটক, সিনেমা এবং সিরিয়াল প্রায় ২.৫ বছর থেকে ৩ দশক তো হবেই চুটিয়ে এবং ধারাবাহিকভাবে সাফল্যের সাথে অভিনয় করছেন আমাদের বাংলার টলি জগতের জনপ্রিয় মুখ চৈতি ঘোষাল। আমরা আজকে তার সাথে মুখোমুখি হয়েছি। নমস্কার চৈতিদি, ইনসাইড বাংলার পক্ষ থেকে নমস্কার, স্বাগত জানাই ইনসাইড বাংলাকে। অনেক বেস্ট উইশেস ফর ইনসাইড বাংলা। দিদি, একটা কথা বলি যে এই মুহূর্তে আরজিকর কাণ্ড এবং টলিপাড়ার যে সমস্ত ঘটনা ঘটছে, একটা অস্থিরতা তৈরি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনার সময়টা কিভাবে কাটছে? আমার সময়টা আমার কাজের মধ্যে কাটছে আর রাস্তায় কাটছে। ঘরটা যখন রাস্তা হয়ে যায় তখন কোনো আগল তো থাকে না। সুরক্ষার যে দেওয়ালগুলো ঘরের মধ্যে থাকে সেগুলো ভেঙে যায়। আপনারা সবাই বোধহয় অনুভব করছেন যে প্রতিদিন, এবং তিলোত্তমার সময় তিলোত্তমার যে ঘটনা ঘটেছে, যে নৃশংস ঘটনা ঘটেছে, সেটা অনেক বেশি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে নারী সুরক্ষার দেওয়াল পুরোটাই ভাঙা। তাই বাড়ি আর রাস্তার যখন বিশেষ তফাৎ নেই, আছে কর্মক্ষেত্রের জায়গা। কর্মক্ষেত্রে সুরক্ষিত হওয়ারও খুব একটা প্রয়োজন আছে, খুবই প্রয়োজন, কারণ কর্মক্ষেত্রেই তিলোত্তমাকে আমরা হারিয়েছি। সুতরাং সবটা মিলেমিশে গেছে। আপনাকে তো আমরা অন্যভাবে দেখেছি, অভিনেত্রী হিসেবে দেখে এসেছি, ক্রিকেট আপনি ভালোবাসেন, কিন্তু এই যে অভয়াকাণ্ড যেটা ঘটলো, এই প্রথম দেখলাম আপনি যে রাজপথে নেমেছেন, এই যে ভাবাবেগ, এই যে টাচ করে যাও, এটা আপনাকে কখন ভাবিয়েছে, আপনাকে রাস্তায় নামিয়ে আনলো, এটা কিভাবে এটা হলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো যে আমি সত্যি ওই মানে কোনোদিন রাস্তায় নেমে প্রতিবাদ করার মতো মানে আমি ভাবিনি কোনোদিন। মানে আমার এই প্র্যাকটিসটা খুব যে একটা আছে তা নেই। আমি স্পষ্ট বক্তা, শত্রু মিত্র সবাই জানেন সেটা, কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করা এবং রাস্তাকেই বাড়ির মতো ভাবা আর কি, যে আর কোনো উপায় নেই, মানুষ কখন করে। শুধু আমি নই, মানে যে সমস্ত, ধরো আমার মায়ের বয়সী বা আমার পিসির বয়সী, মাসির বয়সী, দিদির বয়সী, আমার সন্তানের বয়সী, তারা সবাই রাস্তায় নেমেছে। আমি বড়দের কথা বেশি বলছি, কারণ তারাও তো রাস্তায় নামাতে অভ্যস্ত নয়, কারণ তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের সকলের দেওয়ালে পিঠ থেকে গেছে। এই যে আন্দোলন, সে আন্দোলন মানুষের মনের ভেতরে অনেক দিনের জমে থাকা ক্ষোভ তিলোত্তমা যেন আগুন ধরিয়ে দিল, ভিসুভিয়াসের মতো ছিল, ফেটে বেরোলো। কেউ
কোনোদিন মানে আর এইরকম কি কেউ দেখেছে যে এমন একটি আন্দোলন, যে আন্দোলনে কোনো রাজনীতির রং নেই, যতই আপনারা বলার চেষ্টা করুন এই তো ওই রাজনীতির, ওই তো ওই দল, এ দল, ধোপে টেকেনি। কারণ যদি আরজিকর কাণ্ডের এই মানে প্রতিবাদী মঞ্চ তৈরি হয়েছিল, সেখান থেকে আন্দোলনকারী ছাত্ররা দুটো শব্দ ব্যবহার করেছে, সেটা হচ্ছে থ্রেট কালচার। এই থ্রেট কালচারটা এখন তো আপনাদের ইন্ডাস্ট্রিতে সচেতনভাবে ব্যবহার হচ্ছে, কি বলবেন? না দেখুন, থ্রেট কালচার তো সমাজের সর্বত্র আছে। থ্রেট কালচার যদি না থাকতো, যদি স্বাস্থ্য ক্ষেত্রে থ্রেট কালচার না থাকতো, যদি আরজি করে থ্রেট কালচার না থাকতো, তাহলে কি তিলোত্তমার এই খুনের এতগুলো প্রমাণ লোপাট হতো? তাহলে কি তিলোত্তমাকে এভাবে চলে যেতে হতো? এবং আমাদের ইন্ডাস্ট্রিতে দেখুন অনেক ধরনের একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এইটুকু আমি ডেফিনেটলি বলবো, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো ধর্ষণ কখনো হয়নি, এটাও হাইলাইট করার একটা প্রয়োজন আছে। মানে এটা কোনো মানে এমন নয় ধর্ষণ হয়নি বলে আমার ইন্ডাস্ট্রি খুব ভালো, না, অনেক অনেক জায়গায় অন্ধকার আছে। কিন্তু ইন্ডাস্ট্রিতে যে থ্রেট কালচার যেটা শুরু হয়েছে অনেক দিন ধরে, রাইট টু ওয়ার্ক, এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার। সুতরাং কোনো ফোরাম বা কোনো বিশেষ কোনো ফ্রন্ট কি আমাদের বলে দিতে পারে যে আপনারা কাজটা করবেন না, বা আপনি ওই কাজটা করতে পারেন, এই কাজটা করবেন না, আপনি কোন কাজ করবেন সেই কাজের নির্ধারণ আমরা করব? এটা তো গণতান্ত্রিক অধিকারের বাইরে। আপনি যখন শুরু করেছিলেন তখন কি থ্রেট কালচার এইটা ছিল ইন্ডাস্ট্রিতে? আমি যখন শুরু করেছিলাম, ফেডারেশন নিশ্চয়ই, ফেডারেশনটা কিভাবে ইউনিয়ন, ওটা একটা টেকনিশিয়ানস ইউনিয়ন বরাবরই ছিল, আর্টিস্ট ফোরাম ছিল না, শিল্পী সংসদ আর অভিনেত্রী সংঘ এরকম ছিল। মানে একদম প্রথমে, মানে আমি পরমা, আমার প্রথম ছবি পরমাতে আমি ক্লাস 8-এ পড়তাম, সুতরাং এইগুলোর আমি খুব একটা অস্তিত্ব জানতাম না, কিন্তু আমার বাবা জানতেন। আমার বাবা শ্যামল ঘোষাল এত ছবি করেছেন, সুতরাং উনি নিশ্চয়ই জানতেন। কিন্তু পরবর্তীকালে বাবা তো অনেক ছবি ডিরেক্টও করেছে, তখন আমি এই ইউনিয়ন গুলোর কথা জেনেছি। কিন্তু মীমাংসা বসে হয়ে যেত, কোনো ছবিকে বন্ধ করা হতো না, কোথাও একটা মীমাংসার রাস্তা পাওয়া যেত, যেটা খুব পজিটিভ। আজকে একটা ইন্ডাস্ট্রিতে, একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, এখনো ইন্ডাস্ট্রি বলে সে আখ্যাই পায়নি। স্টিল ইন্ডাস্ট্রি, আইন ইন্ডাস্ট্রি, অন্যান্য ইন্ডাস্ট্রির মতো ফিল্ম ইন্ডাস্ট্রি আখ্যা পায়নি। সেখানে বাংলা ছবি আগে গড়ে যেরকম হতো তার থেকে অনেক কম হয় আজকাল। তা সত্ত্বেও যে, এবং সে ছবির মধ্যে কত ছবি বাণিজ্যিক সাফল্য, সত্যিকারের কোট আনকোট সত্যিকারের বাণিজ্যিক সাফল্য পায়, সেটা একটা প্রশ্ন। তো সেখানে কাজ বন্ধ করে দেওয়া, ছবি বন্ধ করে দেওয়া, মানে নানান রকম পোজ করা, ছবি যদি না হয় তাহলে কিসের ইউনিয়ন, আর কিসের ইউনিয়নের দাদাগিরি, আর কিসের দিদিগিরি, আর কিসের স্টুডিও ঢোকা? স্টুডিওতে তো আলটিমেটলি ছবি, সিরিয়াল বা যে কোনো কিছু করতে হবে, ফরম্যাটটা, স্ক্রিন ফরম্যাটে তো কিছু করতে হবে। এত যদি সমস্যা পোজ করা হয় আজকের দিনে, যেখানে সিনেমা একটা অস্তিত্বের সংকটে আছে, যে অস্তিত্বের সংকট, যেখানে কত লোক কাজ পাচ্ছে না, যত কাজ পাওয়ার কথা সেগুলো পাচ্ছে না, তো সেখানে এত কিসের ঝগড়াঝাঁটি, এত কিসের দাদাগিরি, এই অমুক করবে না অমুক করবে, আমি এতটা, আমার এতটা ক্ষমতা আছে।
কার ওপর ক্ষমতা চাপাবেন যদি ইন্ডাস্ট্রিটাই ঠিক মতো ফ্লারিশ না করে? একটা অপ্রিয় প্রশ্ন করে দিদি, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই থ্রেড কালচারের পাশাপাশি আর একটা অভিযোগ শোনা যায় যে সব সব মহিলার ক্ষেত্রে নয়, কিছু কিছু মহিলা শিল্পীর ক্ষেত্রে, যে প্রডিউসার পরিচালকদের ইচ্ছে মতন ইচ্ছে পূরণ না হলে নাকি ভালো কাজ পাওয়া যায় না। এটা কি সত্যি? প্রডিউসারদের ইচ্ছে পূরণ করার একটা ইচ্ছে থাকতেই পারে, সেটা আজকে কেন, বরাবরই ছিল। কাস্টিং কাউচ বরাবরই ছিল আপনার হাতের মধ্যে, মানে এমন নয় যে আমাদের সময় হয়েছে বা তার আগেও ছিল, এমন নয় যে আপনার হাতের মধ্যে না বলার অধিকারটা কেউ ছিনিয়ে নিয়েছে, তাহলে তো রেপ হতো। কিন্তু তার মানে একটা কনসেনসাস, একটা জায়গা হয়তো তৈরি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে যখন কাজ পাওয়াটা, এত কষ্ট করে একজন কাজ পায়, কাজ পাওয়ার পরে তাকে এই কন্ডিশনগুলো দেওয়া হয় যে তোমাকে কিন্তু কাজটা আমি করাবো এবং কাজটা তুমি করতে পারবে এবং তোমাকে যে কোনো ভাবে তোমার কে অ্যাডভান্টেজ নেওয়া হবে, তা না হলে কিন্তু তোমার সমস্যা আছে। এইটা ভীষণ খারাপ, এইটা ভয়ঙ্করভাবে আপত্তিজনক। এবং সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা মানুষ তো কাজ করতে চায়। আমার তো মন খারাপ লাগে যে আমি অনেকগুলো ছবি করতে পারিনি এই না বলার কারণে। ডাইরেক্টলি কি কেউ বলে যে তুমি না বলেছো বলে তাই জন্য ছবিতে বাদ দেওয়া হয়েছে? তা তো নয়। তুমি না বলার মেয়ে, তুমি এই ধরনের অ্যাডভান্টেজ প্রডিউসার বলো, ডিরেক্টর বলো, কারুকেই দেবে না, তাই তোমার কাছে আসবো না কাজ করতে। এটা খুব দুঃখজনক, এটা ভীষণ দুঃখজনক। এটার জন্যেই ফাইট, তার জন্যেই আজকে মানে ছবি তে ঠিক মতো কি বলবো ট্যালেন্ট আসছে না। ক্রিকেটের কথা বলছিলে তুমি, ক্রিকেটে যেমন একটা জায়গায় প্রুভ করতে হয়, সে সৌরভ গাঙ্গুলি যখন খেলতে পারেনি তখন তাকে বাদ দেওয়া হয়েছে, তারপরে এই বাদ দিয়েছে, এই গ্রেগ চ্যাপেল এই বলেছে, ওই বলেছে, আমাদের খুব কষ্ট হয়েছে। কিন্তু দিনের শেষে সৌরভ গাঙ্গুলি নিশ্চয়ই বুঝেছেন যে উনি আগের মতো পারছেন না, তাই যে কোনো কারণেই হোক উনি আনসোল্ড হয়েছেন। এটা তো ঘটনা যে ক্রিকেটটা একটা হার্ডকোর জায়গা যেখানে রেজাল্ট বেরোয়। আবার সৌরভ গাঙ্গুলি যখন ওয়ার্ল্ড কাপ মানে ফাইনালিস্ট হয়েছে, সেই মানে সেই অ্যাচিভমেন্টও ওনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারেনি। সৌরভ গাঙ্গুলি যত যত অ্যাচিভমেন্ট কেউ কেড়ে নিতে পারেনি। সুতরাং এগুলো চোখের সামনে আছে। আর আমাদের ইন্ডাস্ট্রিটা এই অ্যাচিভমেন্ট গুলো চোখের মানে একটা অন্তরালে থাকে, সেই অ্যাচিভমেন্টের জায়গায় যেতে দেয় না, কারণ তাদের আগে অ্যাডভান্টেজ দিতে হয়। তাই আমি বলবো ক্রিকেটের জায়গায় হয়তো ট্যালেন্টকে আরেকটু অনেকটা এগিয়ে রাখা হয়, যেটা আমাদের সিনেমার জগতে আনফরচুনেটলি সবসময় সেটা হয়নি। এটা মেনে নিতে কোনো দোষ নেই। অরিন্দম শীল এবং হেয়ার ড্রেসার যে সাম্প্রতিক ঘটনা ঘটেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? অরিন্দম শীল সাম্প্রতিক সাম্প্রতিক মানে তো মানে যেটা আমরা খবরে যেটা বেরিয়েছে আর কি, সপ্তাহ দুয়ে কি ম্যাক্সিমাম 3 সপ্তাহ হবে। ভালো, আস্তে আস্তে দড়ি ধরে মারো টান, সব বেরোবে। অরিন্দম শীলের সমস্যা বা অরিন্দম শীলকে নিয়ে যে কথাবার্তা, যে অরিন্দম শীলের এগেনস্টে যে যে কথাগুলো উঠে আসছে, সেগুলো সাম্প্রতিক কিনা এটা একটা বড় প্রশ্ন রইল। আর আরেকটা জিনিস হচ্ছে যে
কি জানেন তো, মানে ক্রমাগত মানুষ যদি একটার পর একটা ভুল করে যায় আর একটার পর একটা অন্যায় করে যায় এবং মনে করে যে আমার উপরে আছে আমাকে বাঁচানোর, সেই ওপরওয়ালাও বাঁচায় না। সে ওপরওয়ালা মানুষ হোক, সে ওপরওয়ালা যেই হোক না কেন, সে ওপরওয়ালা যে কোনো ধরনের পাওয়ার হোক না কেন, বাঁচায় না, তাকেও আগাছা করে ফেলে রেখে দেয়। ঠিক আছে ভাই, হয়ে গেছে, তুমি বড্ড বেশি করছো। সেই সব সময়ও অনেকের এসে গেছে।